আজ আমরা ফিলোসফি ক্লাস 11-এর শুরু করব পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ, যেখানে আমি দর্শন কি, ফিলোসফি কি এবং দর্শনের যে প্রধান প্রধান যে শাখা সেই বিষয়টা নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসবে, তো বিষয়টা তোমরা একটু মনোযোগ সহকারে কিন্তু লক্ষ্য করবে। আমি সমস্ত শাখাগুলো কিন্তু আজকে আমি আলোচনা করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ যে শাখাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি একেবারে ডিটেলস আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা ফলো করো। দেখো, আমরা জানি যে দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন আর একটা হচ্ছে ভারতীয় দর্শন। তো ভারতীয় দর্শনের যে বিষয়গুলো ছিল আমরা ইতিমধ্যে শেষ করে দিয়েছি। আজকে আমরা যেটা আলোচনা করছি পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়, যেটা দর্শনের স্বরূপ, যেখানে দর্শনের সংজ্ঞা দেওয়া, দর্শনের সংজ্ঞায় দর্শন কি বা ফিলোসফি কি, যেখানে আমাদের পড়তে হবে দর্শনের প্রধান প্রধান শাখা, সেই বিষয়গুলো আলোচনা করছি। তাহলে দেখো, শুরু করছি। দর্শন বলতে কি বোঝায়? দেখো, দর্শন আর ফিলোসফি, ফিলোসফি, দেখো এই দর্শন শব্দটা ভালো করে লক্ষ্য করো তোমরা। দর্শন শব্দটা কিন্তু দৃশ্য যুক্ত অনট সমান দেখা। আর ফিলোসফি হচ্ছে ফিলোস যুক্ত সোফিয়া সমান জ্ঞানের প্রতি অনুরাগ। একটু বিষয়টা ভালো করে বুঝে নাও। দেখো, আমরা এখানে আমাদের এটা বুঝতেই হবে যে দর্শনটা হচ্ছে, যেখানে বাংলায় আমরা বলছি দৃশ্য যুক্ত অনট, অর্থাৎ দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করলে দর্শন কথার অর্থ দাঁড়াবে দেখা। দৃশ মানেই দেখা, ঠিক আছে? তাহলে দর্শন শব্দের অর্থ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে দর্শন কথার অর্থটা কি, তখন তোমাকে সন্ধি বিচ্ছেদ করে এইভাবে বোঝাতে হবে দৃশ দয়েরই তাহলে শয় হসন্ত যুক্ত অদন্ত নয় টয় হসন্ত অনট, অর্থাৎ দৃশ কথার অর্থ আমরা আগেই জানি, আগেই বলেছি দেখা। তাহলে দর্শন শব্দের অর্থ হচ্ছে কি? দেখা, অর্থাৎ উপলব্ধি করা। সত্যকে উপলব্ধি করাই হচ্ছে দর্শন। একেবারে এক কথায় তোমাকে যদি জিজ্ঞাসা করে দর্শন কি, না বলবে সত্যকে উপলব্ধি করাই হলো দর্শন, যেখানে দর্শন শব্দটা উৎপত্তি হচ্ছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে, বাস দর্শন হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা বিষয় পড়তে হবে, সেটা ফিলোসফি, PHILOSOPHY। এখানে ফিলোসফি দেখো, এই শব্দটা গ্রিক শব্দ ফিলস, PHILOS, আর এসেছে কোথা থেকে? সোফিয়া, SOPHIA, সোফিয়া থেকে। এই যে ফিলস আর সোফিয়া, এই দুটো শব্দ থেকেই কিন্তু আমরা পেয়েছি জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলস কথার অর্থই হচ্ছে অনুরাগ, আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। আমি লিখে দিচ্ছি, দেখো, ফিলস কথার অর্থ হচ্ছে অনুরাগ, আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে? দেখো, এটাকে আমি এভাবে বলতে পারতাম যে লাভ এন্ড উইজডম, অর্থাৎ ফিলস কথার অর্থ হচ্ছে আমরা অনুরাগ বলতে পারি বা আমরা লাভ বলতে পারি, আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান বা উইজডম বলতে পারি আমরা। তাহলে ফিলস এবং সোফিয়া এই দুটো গ্রিক শব্দের সমন্বয়ে উৎপত্তি হয়েছে এই ফিলোসফি শব্দটি, যার অর্থটা কি? জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে দেখো, দুটো শব্দ অর্থ তোমাকে শর্ট প্রশ্ন আসতে পারে, যদি তোমাকে এসএকিউ টাইপের আসে, তখন যদি বলে ফিলোসফি কথার অর্থ কি, তখন তুমি বলে দেবে ফিলোসফি কথার অর্থটা হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, যেখানে ফিলস এবং সোফিয়া এই দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। যদি এইভাবে প্রশ্ন হয় যে সোফিয়া কথার অর্থ কি, তখন বলবে সোফিয়া কথাটার অর্থ হলো জ্ঞান। যদি ফিলস কথার অর্থ কি, তখন বলবে অনুরাগ। তাহলে ক্লিয়ার হলো দর্শন এবং ফিলোসফি। এই প্রশ্ন দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের প্রায় আসে, মানে এটা আসে বলতে এই 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 এটা তোমাদের আসবেই। এই
এই এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের আসবেই, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের দর্শন শব্দের আমাদের ব্যুৎপত্তিগত অর্থটাও জানতে পারলাম আমরা। এবার দেখো আমি এবার তোমাদের দর্শনের যে প্রধান প্রধান যে শাখাগুলো সেই বিষয়টা নিয়ে একটু জানিয়ে দিচ্ছি তোমাদের। দেখো দর্শনের যে গুরুত্বপূর্ণ যে শাখা, দর্শনের শাখা, দেখো দর্শনের অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে হলো গুরুত্বপূর্ণ শাখা সেই বিষয়গুলো যেমন এক জ্ঞানবিদ্যা, জ্ঞানবিদ্যা। তাহলে এক নম্বর শাখা কি বললাম, দর্শনের একটা গুরুত্বপূর্ণ শাখা কি বললাম না জ্ঞানবিদ্যা। দুই বলবো অধিবিদ্যা, অধিবিদ্যা, ঠিক আছে। দুই নম্বর কি বললাম আমরা অধিবিদ্যা। তিন নম্বর বলবে কি না নীতিবিদ্যা, নীতিবিদ্যা, বেশ। চার নম্বর বলবে সমাজ দর্শন বা সমাজবিদ্যা, সমাজ দর্শন। আর 6 নাম্বার কি বলবে তর্কবিদ্যা, ঠিক আছে। তাহলে দেখো দর্শনের যে মানে ফিলোসফির যে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, অর্থাৎ শাখা বলতে আমরা ব্রাঞ্চ বলবো আমরা। তাহলে আমরা বলতে পারি যে ফিলোসফির অনেকগুলো মানে কাইন্ডস আছে, ব্রাঞ্চ রয়েছে, সেগুলো কি কি, যেমন দেখো এটাকে বলবো আমরা জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার ইংরেজি শব্দটা কি এপিস্টেমোলজি। যদি তুমি ইংরেজিতে লিখতে পারো এপিস্টেমোলজি লিখতে পারো এখানে, যে যদি প্রশ্ন আসে যে জ্ঞানবিদ্যা এই শব্দটা ইংরেজি প্রতিশব্দ কি, তাহলে এ পিস টে মো ল জি, এপিস্টেমোলজি, ঠিক আছে। এপিস্টেমোলজি তাহলে কি বললাম ই পি আই এস টি ই এম ও এল ও জি ওয়াই, এপিস্টেমোলজি। যদি বলে অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, বলবে মেটাফিজিক্স। কি বলবে মেটাফিজিক্স, এম ই টি এ পি এইচ ওয়াই এস আই সি এস, মেটাফিজিক্স, পি এইচ মেটাফিজিক্স পি এইচ ওয়াই বললাম, কি বললাম আমি পি এইচ ওয়াই এস আই সি এস, মেটাফিজিক্স। তারপরে বললাম কি আমরা নীতিবিদ্যার ইংরেজি ভাষা এথিক্স, ই টি এইচ আই, ই টি এইচ আই সি এস, এথিক্স, ই টি এইচ আই সি এস। সমাজ দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি আসবে না, বলবে সমাজ দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি না সোশ্যাল, এস সি আই এ এল, সোশ্যাল, এস ও সি আই এল, এস ও সি আই এ এল, সোশ্যাল। আর আমরা কি বলবো ফিলসফি, ফিলসফি। আর আমরা কি বলবো তর্কবিদ্যা, তার মানে লজিক, এল ও জি আই সি। এবার তোমরা একটু বিষয়টাকে ভালো করে তোমরা একটু জেনে নাও। দেখো তোমাদের যদি দর্শনের কতগুলো গুরুত্বপূর্ণ যে শাখাগুলো আছে সেখানে তোমাদের বলতে হবে, যদি বলে দর্শনের দুটি শাখার নাম উল্লেখ করো, তখন এতগুলো শাখা রয়েছে যে কোনো দুটি শাখা লিখলেই হবে। এই দর্শনকে অর্থাৎ এই ফিলোসফি ব্রাঞ্চকে মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে জ্ঞানবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি, ই পি আই এস টি ই এম ও এল ও জি ওয়াই। 2 নম্বর হচ্ছে অধিবিদ্যা, যার প্রতিশব্দ হচ্ছে ইংরেজি মেটাফিজিক্স, এম ই টি এ পি এইচ
YSICS। 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে নীতিবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিস, ETHICS। এইগুলো কেন আমি তোমাদের বললাম, শর্ট প্রশ্ন আসবে যে অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, বা এমসিকিউ হলো সেখানে তোমাকে লিখতে হবে মেটাফিজিক্স। বা সমাজ দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি, তখন লিখতে হবে সোশ্যাল ফিলসফি, ঠিক আছে। বা তর্কবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি, তখন লিখতে হবে তোমাকে লজিক, ঠিক। তাহলে এখন প্রশ্ন যে আসে যে জ্ঞানবিদ্যা কাকে বলে, এই একটা প্রশ্ন। দেখো, এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এপিস্টেমোলজি, এখানে দেখো এপিস্টেমো অর্থাৎ এপিস্টেমো আর একটা হচ্ছে লজিক, দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে এপিস্টেমো আর একটা হচ্ছে লজিক। তাহলে এই যে এপিস্টেমো হচ্ছে কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর লজিক আমরা আগেই জানি বিদ্যা। তাহলে দেখো, জ্ঞানের বিষয় অর্থাৎ এপিস্টেমোলজি এবং লজিক, জ্ঞান ও বিদ্যা। এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞান আর বিদ্যা, লজিক হচ্ছে বিদ্যা। তাহলে জ্ঞান ও বিদ্যা। তাহলে জ্ঞানবিদ্যাটা কি, যদি প্রশ্ন আসে জ্ঞানবিদ্যা কি, না দর্শনের যে শাখা, অর্থাৎ দর্শনের যে শাখা জ্ঞানের বিষয় এবং জ্ঞান নিয়ে অর্থাৎ তর্ক বিদ্যা নিয়ে আলোচনা করে, অর্থাৎ দর্শনের যে শাখা জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলবো আমরা কি, জ্ঞানবিদ্যা। সোজা কথায় দর্শনের যে শাখা জ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলবো আমরা কি, জ্ঞানবিদ্যা। এবার দেখো অধিবিদ্যা, মেটা আর ফিজিক্স এই দুটো শব্দের সমন্বয়ে আমরা পেয়েছি কি, মেটাফিজিক্স, যার অর্থ হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে কি, অধিবিদ্যা। দেখো এই যে মেটাফিজিক্স, এই কথাটা আমি তোমাদের বললাম যে মেটা মানে হচ্ছে, আমরা জানি যে মেটা এবং ফিজিক্স, অর্থাৎ মেটা মানে পরে, পরের বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞানের কথা বলা হচ্ছে এখানে, অর্থাৎ পরের বিদ্যা। মেটা মানে হচ্ছে পরে, আর ফিজিক্স মানে এখানে হচ্ছে কি, পদার্থবিদ্যা। তাহলে পরের যে বিদ্যা বা পড়ার যে বিজ্ঞান তাকে বলা হচ্ছে কি, আমরা বলবো কি, না অধিবিদ্যা, মেটাফিজিক্স। তো দর্শনের দেখো এই মেটাফিজিক্স যদি কাকে বলে, এই প্রশ্নটা আসে যে মেটাফিজিক্সটা কি, তখন তোমরা বলবে দর্শনের যে শাখা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর একাধিক বা বলবে তোমরা বাহ্য রূপ কে নিয়ে আলোচনা করা, অর্থাৎ দর্শনের যে শাখা প্রাকৃতিক বিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ যে শাখাগুলো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর অবভাস বা অবভাসিক বাহ্য রূপকে অতিক্রম করে বস্তু জগতের মধ্যে বা বস্তুকে জানতে ইচ্ছা করে যে বিদ্যা তাকে বলা হচ্ছে অধিবিদ্যা। অর্থাৎ দেখো এই অধিবিদ্যা কি, আমরা অনেক সময় অধিবিদ্যা মধ্যে দেখতে পাবো না যে বস্তুর অবভাসটাকে, অর্থাৎ আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে বস্তুর অবভাস। যেমন ধরো একটা কাঁচের গ্লাসের মধ্যে যদি জল রাখা হয়, সেখানে যদি একটা দণ্ডকে রাখা হয়, তাহলে দূর থেকে আমরা দেখবো দণ্ডটা বাঁকা। তাহলে আমাদের কাছে কিন্তু সেই কাঁচের গ্লাসের ভেতরে যে লাঠিটা বা একটা কাঠের অংশ দণ্ড রাখা আছে, সেটা কিন্তু বাঁকা হিসেবে আমাদের দেখতে পাচ্ছি, সেটা কিন্তু জাস্ট বস্তুটার অবভাস, ওর অরিজিনাল সত্তাটা কিন্তু লুকিয়ে রয়েছে। সেই অরিজিনাল সত্তাটা একমাত্র অধিবিদ্যার পক্ষে সেটা সম্ভব জানা। তো সেটাই বলছি যে অন্তরালে যে সত্তাকে আমরা জানতে পারি সেটা হচ্ছে কি, অধিবিদ্যা। তারপর হচ্ছে নীতিবিদ্যা, নীতি মানে আমরা জানি এথিক্স, এই শব্দটা আমরা আগে জানি যে যেখানে মানুষের নীতি নির্ধারণ অর্থাৎ আচার আচরণ সম্পর্কে বলা হয়েছে, সেই বিদ্যাকে বলবো আমরা নীতিবিদ্যা। সমাজ দর্শন, সোশ্যাল ফিলসফি, এখানেও দেখো তোমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে গিলবার্ট অর্থাৎ একজন সমাজ দার্শনিক, যদি প্রশ্ন আসে একজন সমাজ দার্শনিকের নাম বলো, তখন তোমরা কি বলবে, না গিলবার্ট, গিলবার্ট, ঠিক আছে। একজন সমাজ দার্শনিকের নাম হচ্ছে গিলবার্ট। তিনি তার ফান্ডামেন্টাল যে সোসিওলজিতে তিনি বলছেন, এই সমাজ দর্শনের যে গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞাকে তিনি নির্দেশ করে তিনি বলছেন, তার ফান্ডামেন্টাল সোসিওলজি নামক যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি বলছেন যে সমাজ বিজ্ঞান এবং অপরদিকে তিনি বলছেন দর্শনের মধ্যে এক মিলন বন্ধ, তো সমাজ দর্শনের সঙ্গে অর্থাৎ সমাজ বিজ্ঞান এবং কি বলছে অপরদিকে দর্শন, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা কি, না মেল বন্ধন অবশ্যই আছে। সমাজ দর্শন হলো একদিকে যেমন সমাজ বিজ্ঞান এবং অপরদিকে হলো দর্শন, এই দুটোর মধ্যে একটা যোগ সাদৃশ্য আছে, সেটাই হচ্ছে কি সমাজ বা সোশ্যাল ফিলসফি। লাস্টে আমরা পাচ্ছি লজিক। দেখো এই লজিক শব্দটা একটা গ্রিক শব্দ, যেখানে লজিকে থেকে এসছে। এই লজিকের শব্দটা এসছে কোথা থেকে, না লজস শব্দ থেকে এসছে। এই লজস শব্দের অর্থ হচ্ছে চিন্তা। আমরা এটা ক্লাস
আগেই হয়তো প্রথমে আলোচনা করে দিয়েছি যে লজিক শব্দটা এসছে কোথা থেকে, লজিকে থেকে এসছে, গ্রিক শব্দ। আবার লজিকের শব্দটা লজস শব্দ থেকে এসছে। লজস শব্দের অর্থ হলো চিন্তা করা, অর্থাৎ চিন্তা বা চিন্তন ক্রিয়া বা চিন্তার বাহন সম্পর্কিত বিজ্ঞানটাই হলো কি না তর্কবিদ্যা। তাহলে দেখো আজকে যে বিষয়গুলো তোমাদের একটা মোটামুটি একটা ধারণা তোমাদের মধ্যে এলো যে দর্শনটা কি এবং ফিলসফি কি, তার সঙ্গে দর্শনের যে কতগুলো ব্রাঞ্চ রয়েছে, গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলো সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করে দিলাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে অধিবিদ্যা এবং জ্ঞানবিদ্যা, তার সঙ্গে আমি বললাম নীতিবিদ্যা, সমাজবিদ্যা, আর শেষে বললাম আমি কি তর্কবিদ্যা। তো বিষয়গুলো তোমরা একটু জেনে নিলে শর্ট প্রশ্ন হিসাবে এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, তো যাক আজকে এই অবধি, এরপর নেক্সট আমরা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে।